প্রথমে বাংলাদেশ, তারপর নেপাল। এই দুটো ঘটনা ঘটার পর মানুষরা প্রশ্ন করতে শুরু করেছিলেন, অনেকেই প্রশ্ন করতে শুরু করেছিলেন। আপনাদের মধ্যে অনেকেই এটা নিয়েও কৌতূহল ছিলেন যে ভারতবর্ষে কি এরকম কোনোদিন হতে পারে যে সেনার হাতে ক্ষমতা চলে আসবে বা সেনা শাসন ক্ষমতা দখল করবে, বা যেরকমটা পাকিস্তানে হয়ে এসছে এতদিন, যে সেনাপ্রধান যারা ছিলেন তারা ক্ষমতা দখল করে নিয়েছেন। তাদের ক্ষমতা দখল করে নেবার ফলে যে লোকতান্ত্রিক পদ্ধতি বা গণতন্ত্রের মাধ্যমে যে নির্বাচিত ভোট দান এর মাধ্যমে যে নির্বাচিত সরকার, সেই সরকারকে ফেলে দেওয়া হলো। এরকম ঘটনা কি ভারতে কখনো ঘটতে পারে? ভারতে কি সত্যি এরকম কোনো ঘটনা ঘটবে? ঘটার সম্ভাবনা কতটা? আর আজ অবধি কেনই বা ঘটেনি? ভারত ঠিক কী এমনটা করেছিল যার জন্য আজ অবধি ভারতে সেনা অভ্যুত্থান হয়নি? আর ভবিষ্যতে হতে পারে কি না সে নিয়ে আলোচনা করব। আর পাকিস্তান ঠিক কোন জিনিসটা করতে পারেনি, বা বাংলাদেশ কোন জিনিসটা করতে পারেনি, সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দেখুন, কিছু রিসার্চ করে তথ্য দিতে হয়, তার জন্য পরিশ্রম লাগে। তো সেই পরিশ্রমের সমর্থন হিসেবে একটা সাবস্ক্রাইব করলে আমার একটু উৎসাহ বাড়ে এই সম্পর্কে ভিডিওগুলো বানাতে। যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভালো আলোচনা চান, তাহলে আমি একজন প্রাক্তন সেনাকর্তার সঙ্গে এই বিষয়টা নিয়েও আলোচনা করতে পারি। আপাতত যতটুকু পড়াশোনা করে জেনেছি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আপনার মতো আপনি যিনি দেখছেন, আপনাদের মতো আমারও কিন্তু একটা সময় প্রশ্ন ছিল যে ভারতবর্ষে কীরকমটা হওয়া কোনোদিন সম্ভব। দেখুন, ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ হয়েছিল, আমরা জানি ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। তো সেই সময় ঠিক পলাশী যুদ্ধের 100 বছর পর সেই যে সিপাহী বিদ্রোহ বা সেই বিদ্রোহকে যে সিপাহী মিউটানি নাম দেওয়া হয়েছিল, তো সেইটাকে বিনায়ক দামোদর সাভারকার বলেছিলেন সেই আন্দোলনকে যে স্বাধীনতার প্রথম আন্দোলন, স্বাধীনতার প্রথম লড়াই। তো সিপাহী বিদ্রোহ তখন ভারতে হয়েছিল, তারপর থেকে কিন্তু এখনও অবধি সিপাহী বিদ্রোহ, নৌ বিদ্রোহ হয়েছিল, কিন্তু সিপাহী বিদ্রোহ সেইভাবে কিন্তু হয়নি। বা যে জিনিসটা আমরা পাকিস্তানে দেখেছি, যে জিনিসটা আমরা বাংলাদেশে দেখেছি, যে জিনিসটা আমরা নেপালে দেখেছি, সেই জিনিসটা কিন্তু ভারতে এখনও পর্যন্ত হয়নি। কেন হয়নি? এর জন্য যদি প্রধান কাউকে শ্রেয় দিতে হয়, সেটা হচ্ছে ভারতের প্রথম একদম স্বাধীনতার পরেই যে শাসন ব্যবস্থা, অর্থাৎ জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, তাদের যে দূরদৃষ্টি মনোভাব। কারণ এত লড়াই করার পর ব্রিটিশদের কাছ থেকে নেওয়া হয়েছিল স্বাধীনতা। তো সেই স্বাধীনতা যেটা লোকতন্ত্রের জন্য নেওয়া হয়েছিল, গণতন্ত্রের জন্য নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতাকে আবার একটা মিলিটারি রাজ্যে নিয়ে যাওয়া, সেই জিনিসটা কিন্তু তারা চাননি। তারা তখনও চাননি, বা আমাদের দেশে এখনও কেউ চান না। তাই জন্য তারা তিনটি পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য যে পদক্ষেপটা, যে পদক্ষেপের জন্য কিন্তু আজ ভারতবর্ষে এই জিনিসটা হওয়া সম্ভব নয়। দেখুন, কমান্ডার ইন চিফ 1947 সাল অবধি ভারতবর্ষে, মানে ব্রিটিশ ভারতে কমান্ডার ইন চিফ ছিল। কমান্ডার ইন চিফ একটি গুরুত্বপূর্ণ পদ, সর্বে সর্বা, এবং তিনি সব কিছুর মুখ্য, এবং তার কাউকে রিপোর্ট করার হতো না। কিন্তু এই কমান্ডার ইন চিফ পদটা ধূলিসাৎ করে দেওয়া হয়, অর্থাৎ সরিয়ে দেওয়া হয়। তার পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয়, কি পদ নিয়ে আসা হয়? চিফ অফ আর্মি স্টাফ। এবং নৌবাহিনীরও একটা আলাদা প্রধান, বায়ুসেনার আলাদা প্রধান, এভাবে গঠন করা হয়। এবং শুধু তাই নয়, এই যে কমান্ডার ইন চিফ, এই বিষয়টা থেকে কিন্তু পাকিস্তান বেরোতে পারেনি। এই বিষয়টা থেকে কিন্তু, যেহেতু পাকিস্তানের প্রোডাক্ট বাংলাদেশও বেরোতে পারেনি। অর্থাৎ সেনার হাতে ক্ষমতা, এই বিষয়টা সেই সময় থেকে কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষে সেই বিষয়টা থেকে যাতে আর না আসে, সেই জিনিসটা কিন্তু সরানো শুরু হয়। দেখুন, কমান্ডার ইন চিফ যদি হতো বা যদি থাকতো আজ ভারতবর্ষে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে যিনি সেনা নায়ক হতেন বা যিনি কমান্ডার ইন চিফ হতেন, তার কিন্তু একটা একাধিপত্য থাকতো। তাহলে আপনাদের প্রশ্ন থাকতেই পারে, তাহলে কি যিনি চিফ অফ আর্মি স্টাফ তিনি করতে পারেন না, বা সিডিএস করতে পারেন না? দেখুন, এখানে একটা বিষয় আছে। আমাদের 3 বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। এই 3 বাহিনী কিন্তু রিপোর্ট করে প্রতিরক্ষা মন্ত্রকে এবং রাষ্ট্রপতিকে। তো তাদের মাথায় কারা বসে আছেন? যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়া। যারা চিফ অফ আর্মি স্টাফ, তিনি কিন্তু আর্মিদের চিফ। চিফ অফ ডিফেন্স স্টাফ, তিনি কিন্তু ডিফেন্স স্টাফদের চিফ। তিনি কিন্তু
লোকতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসা কেউ নন এবং তার ক্ষমতা সীমিত করে রাখা হয়েছে। এইবারে প্রশ্ন হলো যে তাহলে তো যারা সিডিএস বা যিনি সিডিএস হবেন বা যিনি আর্মি স্টাফ হবেন, চিফ অফ আর্মি স্টাফ, তার মাধ্যমেই তো এই জিনিসটা হতে পারে, কেন হচ্ছে না? দেখুন, আমাদের ভারতবর্ষে অনেকগুলি রেজিমেন্ট আছে। সেই রেজিমেন্টগুলোর নাম আপনারা গুগল করলেই দেখতে পাবেন। অনেক রেজিমেন্ট আছে, ঠিক? আমি যেমন কিছু কিছু বলছি, যেমন রাজপুত রেজিমেন্ট, রাষ্ট্রীয় রাইফেলস, মারাঠা রেজিমেন্ট, ইত্যাদি ইত্যাদি, জাট রেজিমেন্ট। তো এই যে সমস্ত রেজিমেন্টগুলি আছে, সেই রেজিমেন্টগুলি তাদের নিজস্ব অস্মিতা, নিজস্ব যে রেজিমেন্ট, সেই রেজিমেন্টের একটা ঐতিহ্য, ইতিহাস এবং সাহসিকতা, অহংকার এই নিয়ে আছে। এবং সর্বোপরি দেশ, মানে তাদের বলিদান, তাদের যে আত্মাভিমান, সেটা কিন্তু শুরু হচ্ছে রেজিমেন্ট দিয়ে এবং শেষ হচ্ছে দেশে গিয়ে। ঠিক তেমনই বিভিন্ন যে সমস্ত রেজিমেন্ট এবং বিভিন্ন লোকালিটি যে সমস্ত ভাগ করা আছে, তাদের প্রত্যেকের একটা আলাদা মোটো আছে, একটা ওয়ার ক্রাই আছে, আলাদা তাদের অ্যাকশন আছে, তাদের আলাদা আলাদা নেতৃত্ব আছে। ঠিক যেভাবে গণতন্ত্রে জিনিসটা হয়, যে একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রপতিও নির্বাচিত হন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান অব্দি, এই যে জনগণের ইনভলভমেন্টটা, ঠিক তেমনই সেনার ক্ষেত্রেও এক একটা কমান্ডিং অফিসার আলাদা, এক একটা কমান্ডের যিনি প্রধান তিনি আলাদা। আমি না মানে অত আর্মির ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি না। আমি যদি আর্মির ভাষায় বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা আমাকে বুঝতে পারবেন না। যাতে সহজে আপনারা বুঝতে পারেন তাই জন্য কিন্তু এইভাবে আমি বলছি, মানে যতটা সহজ করে বলা যায়। কারণ যখন আমি পড়তে গিয়েছি, পড়েছি, তখন কিন্তু আমি অনেক ডিটেলে পড়েছি, বাট আমি যদি অত ডিটেলে বলতে যাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই এই বিষয়টা আপনাদেরকে বলছি, এতটা সহজ করে বলছি। তো এই যে ভাগ করা আছে এবং প্রত্যেকটা ভাগে যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকটা লেভেলে যারা নেতৃত্ব দিচ্ছেন, একটা কিন্তু সেগমেন্টেশন করা আছে, একটা কিন্তু নির্দেশ দেওয়া আছে যে কে ঠিক কতটা নির্দেশ মানবে এবং কোন নির্দেশ মানবে এবং কোন সময় নির্দেশ মানবে। তাই জন্যই ভারতবর্ষে এই যে এত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এত সুন্দর একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, তাই জন্যই ভারতবর্ষে কিন্তু, এবং প্রথম থেকেই পেরেকটা পোঁতা হয়েছিল, তাই জন্য কিন্তু ভারতবর্ষে কোনোদিন সেনা অভ্যুত্থান হওয়া সম্ভব নয়, প্রথম কথা। তাহলে কি কোনোদিন সেনা অভ্যুত্থানের মতন কোনো প্রশ্ন আসেনি? এসেছিল, কথা উঠেছিল, হাওয়া উঠেছিল। স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শ্যাম মানেক শ, যিনি আমাদের ফিল্ড মার্শাল, তাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি টেক ওভার করতে চলেছ? তিনি তার যোগ্য জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, না, আমার কাজ রাজনীতি নয়, আমার অন্য কোনো বিষয় নাক গলানো আমার কাজ নয়, আমি আমার আর্মি নিয়েই ঠিক আছি। ঠিক তেমনই 2012 অথবা 11 সাল খুব সম্ভবত, সে 12 সালে জেনারেল তখন ছিলেন VK সিং, যিনি এখন বিজেপির নেতা, সাংসদ। তো জেনারেল VK সিং সেই সময় জেনারেল ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তো আগ্রা থেকে দিল্লির উদ্দেশ্যে সেনা মুভমেন্ট হয়েছিল, মানে বলা হচ্ছিল, একটা রিপোর্ট বেরিয়েছিল যে সেনার টুকরি আগে যাচ্ছে। তো সেই সময় মনমোহন সিং, শোনা যায়, তিনি নাকি আইবির অফিসিয়ালসদের ডেকে জিজ্ঞাসা করেছিলেন, এটা কি সত্যি যে সেনা ক্ষমতা হস্তান্তর করতে আসছে, ক্ষমতা নিতে আসছে? তখন আইবি অফিসিয়ালরা বলেছিলেন, না, এটা সত্যি নয়। এবং পরবর্তীকালে একটি পডকাস্টে VK সিং নিজে এটা খোলসা করে বলেছিলেন যে এটা কোনোদিন সম্ভবই নয়, কারণ ভারতবর্ষের স্ট্রাকচারটাই এমনভাবে তৈরি করা হয়েছে যে এই সেনা অভ্যুত্থান সম্ভব নয়। কারণ সেনা অভ্যুত্থান করার জন্য যে ওয়ান অ্যান্ড অনলি কমান্ডার ইন চিফের প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু নেই। সিডিএসের কিন্তু কাজ হচ্ছে সমন্বয় করা, কমিউনিকেশন করা, তাদের মধ্যে কোঅর্ডিনেশন করা, তাদের নির্দেশ দেওয়া নয়। আর চিফ অফ আর্মি স্টাফের কাজ হচ্ছে আর্মিকে নির্দেশ দেওয়া, চিফ অফ নেভি, তার কাজ হচ্ছে নেভিকে নির্দেশ দেওয়া। এবং প্রত্যেকটা নির্দেশ, কে কোন নির্দেশ মানবে, কে কাকে নির্দেশ দেবে, সেটা একটা ফাউন্ডেশনটা এত সুন্দর করে করা। তাই জন্য কিন্তু কোনোদিন ভারতবর্ষে এই জিনিসটা হওয়া সম্ভব নয়। আচ্ছা, এখানে তাহলে আর একটা কথা বলতে হয় যে নেপালে তো ছাত্র আন্দোলন হলো, বাংলাদেশে ছাত্র আন্দোলন হলো, বা এরকম আন্দোলনটা যে হলো সেটা ভারতবর্ষে কি হওয়া সম্ভব? দেখুন, ভারতবর্ষে হয়তো
হওয়া সম্ভব নয়। তার কারণ ভারতবর্ষে যে এত স্টেটস রয়েছে, তার বিভিন্ন ডিমান্ড রয়েছে, বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, বিভিন্ন মোটো রয়েছে, বিভিন্ন কালচারাল ডিফারেন্স রয়েছে। 7 কিলোমিটার অন্তর অন্তর একটা বিভিন্ন চেঞ্জ আমরা দেখতে পাই যদি কোনো জায়গা দিয়ে একটা সোজা ট্রাভেল করতে থাকি। ভারতবর্ষ এমন একটা বৈচিত্র্যপূর্ণ দেশ, সেই দেশে যদি কোনো জায়গায় বিক্ষোভ হয়, আন্দোলন হয়, তাহলে একটা পার্টিকুলার অঞ্চলে হবে, পার্টিকুলার এরিয়ায় হবে। গোটা দেশে এক হয়ে সেটা কিন্তু হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার এবার বাংলাদেশের পাকিস্তানের যদি সঙ্গে আমি আসি, এবার ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটা দেশ এবং ভারতবর্ষে সব ধর্মের সমান অধিকার আছে, ঠিক তেমনভাবে পাকিস্তান কিন্তু ইসলাম রাষ্ট্র এবং বাংলাদেশও ইসলামিক রাষ্ট্র। তো সেই ক্ষেত্রে ওদের একটাই জিনিস হয়ে গেল ইসলাম। তো সেখানকার সেনাবাহিনীও ইসলাম ইসলাম আগে সেটা নিয়ে চলছে, সেখানকার বাংলাদেশেও তাই হচ্ছে। কারণ পাকিস্তানের সেনা শপথ হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক, আমরা দেখেছি যে আল্লাহকে উদ্দেশ্য করে প্রার্থনা করা হয়। ভারতবর্ষে কিন্তু সেটা হয় না। ভারতবর্ষে যে সমস্ত সেনা আধিকারিকরা যে ধর্মেরই হোক না কেন, সেখানে ধর্ম প্রাধান্য পায় না। ভারতবর্ষে সেনার কোনো রকমভাবে ধর্ম হয় না, তাদের একটাই ধর্ম, তারা ইন্ডিয়ান আর্মি। তো এই যে জিনিসটা, এটা কিন্তু বাংলাদেশ পাকিস্তানের নেই বা বাংলাদেশ পাকিস্তানে ছিল না, যে কারণে তারা এই সমস্ত অন্য জাতিগত দিকগুলো কাটিয়ে উঠে তারা কিন্তু এই এক লক্ষ্যে হয়ে, এক কমান্ডার ইন চিফ বা এক সেনাপ্রধানের নেতৃত্বে তারা কিন্তু একটা বিরাট বড় চেঞ্জ করে ফেলতে পেরেছে বা করেছে। ভারতবর্ষের ক্ষেত্রে এটা সম্ভব নেই এবং এটা দরকার। কারণ নেপালে যেটা হয়েছে বা বাংলাদেশে যেটা হয়েছে সেটা অগণতান্ত্রিক প্রোটেস্ট হয়েছে, হওয়ার পরে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কিন্তু দেশেরই হয়েছে। আমাদের দেশে যখনই প্রয়োজন পড়েছে, সে প্রবল শক্তিশালী ইন্দিরা গান্ধী হোক অথবা যেই হোক না কেন, মানে যেই ক্ষমতায় থাকুক না কেন, রাজীব গান্ধী হোক না কেন, তিনি প্রবল ক্ষমতায় প্রবল ভোট নিয়ে আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। বা যখন জনতা দল এলো তখনও কিন্তু প্রবল তারা ক্ষমতাশালী, বাট ক্ষমতা চেঞ্জ হয়েছে। 34 বছরে বামফ্রন্ট সরকার পতন হয়েছে পশ্চিমবঙ্গে। আমাদের দেশের মানুষ গণতান্ত্রিকভাবে সচেতন, তাই যদি কখনো চেঞ্জ করতে, এবং 2014 সালে যেটা হলো, কংগ্রেস সরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, কারণ সেই চেঞ্জটা কিন্তু সেই সময় দরকার ছিল। কারণ সেই সময় কংগ্রেস গভর্নমেন্ট যারা দেখেছে তারা জানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো, বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে আমি বলছি, একটা চেঞ্জের দরকার ছিল। আবার এমনটাও নয় যে এই গভর্নমেন্ট সারা জীবন ধরে চলে যাবে, যে কোনো কিছুর একটা চেঞ্জের দরকার। তাই ভারতবর্ষের জনগণ জানে কখন চেঞ্জ করতে হয়, কখন চেঞ্জ করতে হয় না। তাই ভারতবর্ষের নেপাল বা বাংলাদেশের মতন কিছু হবে না। যদি কিছু হয়, একটা গোষ্ঠীর মধ্যে হবে, একটা অঞ্চলের মধ্যে হবে, গোটা দেশে হবে না। আর এটাই হয়তো আমাদের প্লাস পয়েন্ট। তাই ভারতবর্ষের আর্মিকে দুনিয়ার সবথেকে বেশি ভদ্র এবং প্রফেশনাল আর্মি বলা হয়। এবং ভারতবর্ষের আর্মি বা সেনা কোনো দিন রাজনীতিতে ইন্টারেস্টেড নয় এবং রাজনীতিতে সেনা কোনো দিন নামবে না। তাই আমাদের এই দিকে আমরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারি যে সীমান্তে যারা পাহারা দিচ্ছেন তারা সীমান্তে নিজেরা তাদের জীবন বাজি রেখে পাহারা দিচ্ছেন শুধুমাত্র আমাদের ভালো থাকার জন্য। রাজনীতির নেতারা রাজনীতি করবেন, কিন্তু সেনা দেশকে রক্ষা করছে, দেশকে রক্ষা করবে। ভিডিওটি কেমন লাগলো বলবেন, আমি অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি না আপনারা হয়তো কতটা বুঝতে পেরেছেন বা আমার সঙ্গে কতটা সহমত। এখন এই বিষয় যদি আরও বিস্তারিত জানতে চান, আরও আর্মির ভাষায় তাদের একটা যে ল্যাঙ্গুয়েজ, তাদের একটা যে প্রেজেন্টেশন, সেইভাবে যদি জানতে চান, আরও ডিটেইল যদি জানতে চান, আমি একদম উপর দিয়ে বললাম, তাহলে আমাকে কমেন্টে জানান। আমি কোনো এক প্রাক্তন সেনাকর্তাকে নিয়ে এসে এই বিষয়টা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ শেয়ার করবেন।